পর্ব ১০। শওকত সাহেব সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে বেড়ান। বাসার সঙ্গে সম্পর্ক নেই বললেই হয়। নাশতা খেয়েই বেরিয়ে পড়েন। ফেরেন সন্ধ্যা মেলাবার পর। কারো সঙ্গে কোনো কথা বলেন না। হাত মুখ ধুয়ে বারান্দার ক্যাম্পখাটে শুয়ে থাকেন। বকুল ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, চা দেব? তিনি হ্যাঁ না কিছুই বলেন না। তবে চা এনে দিলে নিঃশব্দে খান। আগের মতো চিনি কম হয়েছে, লিকার পাতলা হয়েছে বলে চেঁচামেচি করেন না। বকুল যদি বলে, চায়ের সঙ্গে আর কিছু খাবে? মুড়ি মেখে দেব? তিনি মৃদুস্বরে বলেন, না লাগবে না। রাত বাড়তে থাকে। তিনি বারান্দার বাতি জ্বালান না। অস্পষ্ট আলোতে পত্রিকার একটা পাতা চোখের সামনে ধরে রাখেন। বকুলের বড় মন খারাপ লাগে। খুব ইচ্ছা করে বাবার পাশে এসে বসতে, কিন্তু সাহসে কুলোয় না। আজও তিনি অন্যদিনের মতো ক্যাম্পখাটে বসে আছেন, খালি গা। ঠান্ডা বাতাস দিচ্ছে। এবার শীত পড়ে গেছে আগে ভাগে। শীতে এক একবার তিনি কেঁপে কেঁপে উঠছেন। বকুল একটা পাঞ্জাবি তাকে এনে দিল। তিনি যন্ত্রের মতো পাঞ্জাবি গায়ে দিলেন। বকুল ভয়ে ভয়ে বলল, বাবা, তোমার কি শরীর খারাপ? তিনি কিছুক্ষণ থেকে বললেন, শরীর ঠিক আছে রে মা। বকুলের চোখ ভিজে গেল। গলা ব্যথা ব্যথা করতে লাগলো। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে হয়তো কেঁদেই ফেলবে। সে মাথা নিচু করে তার মার ঘরে ঢুকে পড়ল। লতিফা বললেন, তোর বাবা কি করছে? বসে আছেন। মুনা? মুনা এখনো আসেনি? এসেছে, শুয়ে আছে, মাথা ধরেছে। ওকে একটু ডেকে আন। বললাম না মাথা ধরেছে, এখন ডাকলে রাগ করবে। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার অসুখ খুবই বেড়েছে। নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, শ্বাসকষ্ট। এত বাতাস চারদিকে, অথচ প্রায় নিঃশ্বাস নেবার মতো বাতাসের টান পড়ছে তার। সারা রাত এ ঘরের সবকটি জানালা খোলা থাকে। ফ্যান চলে ফুল স্পিডে, তবু তিনি বাতাস পান না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হলেই শওকত সাহেব তার পাশে এসে বসেন। মাথার ওপর ফ্যান ঘুরছে, তবু তিনি একটা হাত পাখা নিয়ে বাতাস করেন। লতিফার লজ্জা লাগে, আবার ভালোও লাগে। শওকত সাহেব অনেকদিন পর এ ঘরে ঘুমোতে এলেন। মিনমিন করে একটা অজুহাতও দিলেন। বিছানায় পিঁপড়া উঠেছে। লাজুক ভঙ্গি। বিয়ের প্রথম কদিন এরকম হয়েছিল। দীর্ঘদিন পর যেন বিয়ের প্রথম দিকের রাত ফিরে এলো। পৃথিবীতে কিছুই বোধহয় শেষ হয় না। পুরনো ঘটনা আবার ঘুরে ফিরে আসে। অর্থহীন কথাবার্তাও তাদের মধ্যে হলো। লতিফা বললেন, বকুলের বিয়ে সত্যি সত্যি হলে মন্দ হয় না, কি বলো? তিনি বললেন, ভালোই হয়। এরকম ছেলে পাওয়া ভাগ্যের কথা, ঠিক না? হুম। তবে বড় বেশি বড় লোক। এত বড় লোকের সঙ্গে সম্পর্ক করতে ভয় ভয় লাগে। হয় আর কি? শওকত সাহেব অন্ধকারে একটা সিগারেট ধরান। বড় মায়া লাগে লতিফার। ইচ্ছা করে একটা হাত গায়ের উপর উঠিয়ে দিতে, কিন্তু লজ্জার জন্যে পারেন না। যৌবনের কথা অস্পষ্টভাবে তার মনে পড়ে। কত রহস্যময় রাত গিয়েছে। গল্প করতে করতেই কতবার ভোর হলো। পাখপাখালি ডাকতে লাগলো। কতবার আফসোস করেছেন, রাতগুলি এত ছোট কেন? মানুষের সবকিছুই ছোট ছোট। জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। ভাবতে ভাবতেই নিজের অজান্তে ফুপিয়ে ওঠেন। শওকত সাহেব ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে? কিছু হয়নি। শ্বাসের কষ্ট? হুম। পানি খাবে? পানি এনে দিই? না, কিছু আনতে হবে না, তুমি ঘুমো। লতিফা তার রোগাজীর্ণ শ্রীহীন হাত বাড়িয়ে দেন। গত রাতটা তারা দুজন জেগেই কাটিয়েছেন। আজও কি সেরকম হবে? বকুল কেমন রাগী রাগী মুখ করে বসে আছে বিছানার পাশে। এমন বিরক্ত তার মুখের ভাব যে কিছু বলতেই ভরসা হয় না। তবু লতিফা ক্ষীণস্বরে বললেন, তোর বাবা কি করছে? একবার তো বলেছি মা, কিছু করছে না, ক্যাম্প খাটে বসে আছে। ডেকে নিয়ে আয় না। কি জন্যে?
এমনি, তোকে ডাকতে বলছি ডাক। বকুল চলে যায়। লতিফা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কেউ আসে না এই ঘরে। বকুল নিশ্চয়ই বলেনি কিছু। বাবার সঙ্গে ছেলেমেয়েদের যোগাযোগ খুব কম। সবাই কেন তাকে এত ভয় পায়? ভয় পাওয়ার মতো কি আছে এই মানুষটার? রাত ৯টার দিকে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। মোনা ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালো। দুটো প্যারাসিটামল খেয়েও তার মাথা ধরা সারেনি। কেমন যেন বমি বমি ভাব হচ্ছে এখন। হাত বাড়িয়ে সে বৃষ্টির ফোঁটা ধরতে চেষ্টা করলো। তার কিছুই ভালো লাগছে না। তবু সে ফুর্তির আলগা একটা ভাব এনে উঁচু গলায় বলল, এই বাবু, বৃষ্টিতে ভিজবি? বাবু কিছুই বলল না। বকুলও রাজি হলো না। একা একাই উঠোনে নামলো মোনা। বৃষ্টির ফোঁটাগুলি অস্বাভাবিক ঠান্ডা। গা কেঁপে কেঁপে উঠছে। তবুও ভালোই লাগছে। বাবু বারান্দায় দাঁড়িয়ে দেখছে। মোনা আবার ডাকল, এই বাবু, আয় না। বাবু কোনো জবাব দিল না। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগলো। পর্ব ১১। স্কুল টিচারদের বাড়ি যেরকম থাকে, রেহানা আপার বাড়ি সেরকম নয়। বাড়ি দেখেই মনে হয় স্কুল মাস্টারই তিনি শখের জন্য করেন। মোনা অবাক হয়ে চারদিক দেখতে লাগলো। ভারী ভারী সোফা, লাল কার্পেট ঝকমক করছে। দেয়ালে কামরুল হাসানের ছবি। ৩টি মেয়ে নদীতে নাইতে নেমেছে। রেহানা আপা বললেন, অরিজিনাল পেইন্টিং। মোনা বলল, চমৎকার তো। উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয় হন। বাসায় প্রায়ই আসেন। তাই নাকি? হ্যাঁ। তুমি চাটা কিছু খাও। জি না, আমার শরীর ভালো না, গলা ব্যথা। রেহানা আপা সঙ্গে সঙ্গে উৎসাহী হলেন। টনসিল নাকি? জি। এক গ্লাস গরম পানির মধ্যে কয়েক দানা লবণ আর পেঁয়াজের রস দিয়ে গার্গল করো। দেখবি সেরে যাবে। জি আচ্ছা, করব। এখানেই করো, আমি এনে দিচ্ছি। মোনা না বলবার সময় পেল না। রেহানা আপা ভিতরে চলে গেলেন। মোনা বসে রইল একা একা। এ বাড়িতে অনেক লোকজন, কিন্তু কেউ বসবার ঘরে উকি দিচ্ছে না। তবে বেশ কয়েকবারই টের পাওয়া গেল পর্দার ওপাশে কৌতূহলী মেয়েরা উকি দিচ্ছে। কৌতূহলের কারণটি স্পষ্ট হচ্ছে না। তারা কি জেনেছে সে বকুলের বোন, যার সঙ্গে এ বাড়ির কোনো একটি ছেলের বিয়ের কথা প্রায় পাকাপাকি? সে কথাও জানার কথা নয়। মোনা শুধু রেহানা আপাকেই বলেছে, আমি বকুলের বোন, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। তিনি নিশ্চয়ই সে কথা বাড়ির ভেতরে সবাইকে বলেননি। তাকে সেরকম মনে হয় না। মোনাকে গার্গল করতে হলো। অপরিচিত কোনো বাড়িতে বেড়াতে এসে শব্দ করে গার্গল করা খুব অস্বস্তিকর। কিন্তু উপায় নেই। রেহানা আপা পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এখন একটু আরাম লাগছে না? জি লাগছে। এসো, আমরা বসার ঘরে না বসে অন্য কোথাও বসি। চলুন। রেহানা আপা তাকে দোতলার বারান্দায় নিয়ে এলেন। চমৎকার বারান্দা, ছবির মতো সাজানো। ধবধবে সাদা বেতের চেয়ার, ছোট্ট একটা বেতের টেবিল। এই সাত সকালেও টেবিলের ফুলদানিতে টাটকা ফুল রাখা হয়েছে। রোজই কি এরকম রাখা হয়? রেহানা আপা বললেন, বলো, কি বলবে? মোনা ইতস্তত করতে লাগলো। কিভাবে কথাটা শুরু করা যায় বুঝতে পারল না। কোনো রকম সংকোচ বা লজ্জা করবে না, বলো। বকুলের ওই বিয়েটার ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। আমার মামা মামির খুব আগ্রহ। আমাদেরও আগ্রহ। তোমার বোন মেয়েটি ভালো, একটু বোধহয় বোকা। সেটাও ভালো, বোকা মেয়েরা বউ হিসেবে ভালো হয়। মোনা তাকিয়ে রইল। এই নিয়ে আলাপ চালিয়ে যেতে তার ইচ্ছে হচ্ছে না। তবু সে ক্ষীণ কণ্ঠে বলল, আপনারা একবার বলেছিলেন ১৫ দিনের মধ্যে কাবিনের ঝামেলা মিটিয়ে ফেলতে চান। হ্যাঁ, তা চাই। আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যখন বলবেন তখনই আমরা রাজি আছি। রেহানা আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, একটা বড় রকমের প্রবলেম হয়েছে। তোমার সঙ্গে খোলাখুলি বলি। বকুলের বাবা শুনলাম অ্যারেস্ট হয়েছেন। কথাটা বোধহয় সত্যি। সত্যি না? জি, ওকে একটা মিথ্যা মামলায় জড়িয়েছে। সেটা তুমি জানো এবং আমরা জানি, কিন্তু অন্যরা তো জানে না।
তারা নিজেদের মতো করে ঘটনাটা ব্যাখ্যা করবে। করবে না? জি, করবে। ব্যাপারটা কিরকম সেনসিটিভ বুঝতে পারছো? পারছো না? পারছি। ধরো, তোমার নিজের একটি ছেলের তুমি বিয়ে দিচ্ছ। বিয়ের ১ সপ্তাহ আগে হঠাৎ দেখলে মেয়ের বাবাকে পুলিশ চুরির দায়ে ধরে নিয়ে যাচ্ছে। কেমন লাগবে তোমার? আপা, ওটা একটা মিথ্যা মামলা। বিশ্বাস করুন। বিশ্বাস করব না কেন? বিশ্বাস করছি। চা খাও। দাঁড়াও, চা দিতে বলি। মোনা না বলবার আগেই রেহানা আপা চা আনতে ভিতরে চলে গেলেন। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। চা বোধহয় তৈরিই ছিল। শুধু চা নয়, সঙ্গে প্রচুর খাবার দাবার। রেহানা আপা আন্তরিক স্বরে বললেন, খাও, কিছু খাও। আমার বাড়ি থেকে কেউ না খেয়ে যেতে পারে না। মোনা ক্ষীণ স্বরে বলল, বিয়েটা তাহলে হবে না? না, তারা অন্য মেয়ে দেখেছে। কোথাও মোটামুটি পাকা করে ফেলেছে। ও, দিনাজপুরের মেয়ে। হোম ইকোনমিক্সের ছাত্রী। বাবা রিটায়ার্ড সেশন জজ। মোনা কিছু বলল না। রিহানা আপা বললেন, বকুলের বিয়ে নিয়ে চিন্তা করবে না। ওর বিয়ে আমি দিয়ে দেব। এই ছেলের চেয়ে অনেক ভালো ছেলে জোগাড় করব। কিভাবে করবেন? ওরাও নিশ্চয়ই বাবা সম্পর্কে জানতে চাইবে। তা চাইবে, কিন্তু এসব কথা লোকজন বেশিদিন মনে রাখে না। প্রথম কিছুদিন খুব হইচই হয়, তারপর সবাই ভুলে যায়। মোনা বলল, আমি উঠি। একটু বসো। আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। না, দেরি হবে না। আমার এক ননদ গাড়ি নিয়ে এসেছে। তাকে বলেছি, সে তোমাকে পৌঁছে দেবে। মোনা বসে রইল। রেহানা আপা বললেন, কেস শুরু হবে কবে? খুব শিগগিরই শুরু হবার কথা। ভালো উকিল দিয়েছ তো? দিয়েছি। আমার নিজের জানাশোনা কিছু উকিল আছে। আমি বললে ওরা বিনা ফিতে মামলা দেখে দেবে। বলবো? তার দরকার নেই। বকুল স্কুলে আসে না অনেকদিন থেকে। ওকে স্কুলে আসতে বলবে। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। মোনা বিস্মিত হলো। বকুল স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, তার জানা ছিল না। রেহানা আপা বললেন, বাবা কি করছে না করছে তার জন্য মেয়ে কেন লজ্জিত হয়ে ঘরে বসে থাকবে? তুমি খুব কড়া করে ধমক দিয়ে তাকে স্কুলে পাঠাবে। জি, আচ্ছা। মোনাকে দিয়ে আবার তিনি গার্গল করালেন এবং সত্যি সত্যি তার গলা ব্যথা অনেকখানি কমে গেল। সে অফিসে ঢুকলো ভয়ে ভয়ে। গত দুদিন নানা ছোটাছুটিতে অফিসে আসা হয়নি। ঘন ঘন কামাই হচ্ছে। বড় সাহেবের কানে উঠেছে নিশ্চয়ই। নিজের জায়গায় বসে মোনার ধারণা আরো দৃঢ় হলো। সবাই তাকাচ্ছে তার দিকে। পালবাবু এসে বললেন, বড় সাহেব খোঁজ করছিলেন আপনাকে। কবে? পরশু খোঁজ করলেন। কাল খোঁজ করলেন। আমরা বলেছি অসুস্থ। কি জন্যে খোঁজ করছেন জানেন? না, যান জেনে আসুন। স্যার আছে। মোনা ঠান্ডার মধ্যেও ঘামাতে লাগলো। বড় সাহেব শুকনো গলায় বললেন, বসুন। দাঁড়িয়ে কেন? মোনা বসল। এই ঘরটায় ঢুকলেই তার এমন অস্বস্তি লাগে দম বন্ধ হয়ে আসতে চায়। সবসময় মনে হয় এখনই এই ছোটখাটো লোকটি চেঁচিয়ে উঠবে, যদিও কোনো সময় তিনি তা করেন না। শরীর খারাপ ছিল? জি না স্যার, একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি। খুব ছোটাছুটি করতে হচ্ছে। ঝামেলাটা কি বলুন? অবশ্য যদি আপত্তি না থাকে। আপনার ঝামেলার জন্য অফিসের কাজকর্মের ক্ষতি হচ্ছে। কাজেই আপনার সমস্যা জানার রাইট আমার আছে। মোনা রুমাল দিয়ে কপালের ঘাম মুছল এবং ক্ষীণস্বরে তার মামার কথা বলল। বড় সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি কিছু শুনছেন না, কিন্তু মোনা জানে তিনি খুব মন দিয়ে শুনছেন। আপনি এসব দেখাশোনা করছেন? জি। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই? আছে স্যার। আমার ছোট ভাই। খুব ছোট, ক্লাস 7 এ পড়ে।
মামলাটা শেষ হতে কতদিন লাগবে? উকিল সাহেব বলছেন ১ মাসের মতো লাগবে। বড় সাহেব সিগারেট অ্যাশট্রেতে গুজে রাখলেন। গম্ভীর গলায় বললেন, আপনি মেডিকেল গ্রাউন্ডে ১ মাসের ছুটির দরখাস্ত করুন। আমি ব্যবস্থা করে দেব। নিজের সমস্যাটা ভালোমতো মেটান। মোনা ক্ষীণস্বরে বলল, থ্যাংক ইউ স্যার। বড় সাহেব সহজ গলায় বললেন, আমার বাবা মারা যান যখন আমরা সবাই খুব ছোট। সেই সময় আমার বড় বোন শুধু হেমে পড়তেন। তিনি একটা চাকরি নেন। নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে আমাদের বড় করতে থাকেন। তিনি কোনোদিন ঠিকমতো অফিসে যেতে পারতেন না। প্রায় অফিস কামাই হতো। তার বস প্রতি সপ্তাহে বলতেন, তোমার চাকরি শেষ। আগামীকাল থেকে আর আসবে না। মোনা চুপ করে রইল। বড় সাহেব দ্বিতীয় সিগারেটটি ধরিয়ে হাসি মুখে বললেন, কিন্তু ওটা ছিল মুখের কথা। ওই বড় সাহেব একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের অনেক সমস্যার সমাধান করলেন। এই অজুহাতে যেন আমরা আপা ভালোমতো অফিসের কাজে মন দিতে পারেন। সবাই বলে মানুষের খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না। কথাটা ঠিক না। মানুষকে পাশে পাওয়া যায় দুঃসময়ে। আচ্ছা, আপনি যান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদি কখনো মনে করেন আমাকে দিয়ে কিছু করানো সম্ভব, জানাবেন। আমি করব। অফিসের বাইরে এসে মনে চোখ মুছল। বড় সাহেবের এই সামান্য কথা তাকে অভিভূত করেছে। মাঝে মাঝে আমরা অতি অল্পেই অভিভূত হই। নিজের টেবিলে ফিরে যাবার সঙ্গে সঙ্গে তারেক এসে উপস্থিত। তার মুখ হাসি হাসি, যেন খুব মজার একটা ঘটনা ঘটেছে। তারেক খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনাকে একটা খবর দেয়া হয়নি। আমি বিয়ে করেছি। সে কি? কবে? হুট করে হয়ে গেল। গত পরশু। মায়ের অসুখ শুনে দেখতে গিয়েছিলাম। গিয়েই কাণ্ড। তারেক লজ্জিত ভঙ্গিতে মানিব্যাগ থেকে ছবি বের করল। লম্বা রোগা একটি মেয়ে, মিষ্টি চেহারা। তারেক মৃদুস্বরে বলল, অফিসে আপনিই প্রথম জানলেন, আর কাউকে বলিনি। মোনা অস্পষ্ট স্বরে বলল, খুব সুন্দর বউ হয়েছে। ছবিতে যত সুন্দর দেখা যায় তত সুন্দর সে না। ফটোজেনিক ফেস আর কি। নাম হচ্ছে তনিমা। সুন্দর নাম। ডাক নামটাই সুন্দর। ভালো নাম শুনলে চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন। তারেক বেশ শব্দ করে হাসতে লাগলো। একজন সুখী মানুষের হাসি দেখতে ভালো লাগে। তুমি মনে হয় খুব খুশি? তা বলতে পারেন। আপনাদের বিয়েটা কবে হচ্ছে আপা? বুঝতে পারছি না। শুধু শুধু ঝুলিয়ে রাখবেন না। দি আর্লিয়ার দি বেটার। বিয়ে করার পর এরকম মনে হচ্ছে? হ্যাঁ, তা হচ্ছে। বিয়ের ব্যাপারটা তাহলে খুব খারাপ না। তারেক মৃদু হাসল। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হলো, মামুন কি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? কি করছে সে এখন গ্রামে? একটা চিঠি লিখবে নাকি? চিঠি লেখার ইচ্ছা দীর্ঘস্থায়ী হলো না। প্রচুর কাজ জমে আছে। পর্ব ১২। শওকত সাহেব সকাল থেকে বসে আছেন। উকিল খুব ব্যস্ত, সময় দিতে পারছেন না। বাকের শওকত সাহেবের পাশেই বসে আছে। মাঝে মাঝে বারান্দায় গিয়ে সিগারেট টেনে আসছে। একবার মুহুরী বলে এলো, আমাদের একটা কাজ আছে ভাই, কাজগুলো একটু দেখেন না। মুহুরী তাকে পাত্তাই দিল না। বাকের একবার ভাবলো গরম দেখাবে, কিন্তু জায়গা খারাপ। গরম দেখানো ঠিক হবে না। ডাক্তার এবং উকিল, এই দুই জায়গায় গরম দেখানো যায় না। মামা, চা খাবেন? শওকত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। চলুন, গলাটা ভিজিয়ে আসি। দেরি হবে মনে হয়। মারাত্মক উকিল। ভিড়টা কেমন দেখলেন? বিকেলের আগে চান্স পাওয়া যাবে না। শওকত সাহেব চা খেতে গেলেন না। একা একা বসে রইলেন। তার খুব একটা খারাপও লাগছে না। এমনিতেও তো বসেই থাকতেন। অফিসের ঝামেলা তো আর নেই। অবশ্যই গতকাল অফিসে গিয়েছিলেন। কোনো কাজের যাওয়া না। এমনি হঠাৎ গিয়ে উপস্থিত হওয়া। ২১ বছরের অভ্যাস চট করে ছাড়া মুশকিল। তাকে দেখে সাধারণভাবে একটা মৃদু উত্তেজনা হলো। শমসের আলী হঠাৎ খুব আন্তরিক ভঙ্গিতে দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন, আরে, শওকত ভাই যে! আসেন আসেন। চেঁচানোটা এত উঁচু স্বরে হলো যে অফিসের সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো।
কোনো কাজে এসেছেন নাকি? না। কাজ থাকলে বলেন। এতদিনের সম্পর্ক এক কথায় শেষ করে দিলেন। এটা একটা কথা হলো? শমশের আলী জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে গেলেন। হঠাৎ করে এই লোকটির এরকম দরদি হয়ে ওঠার কারণ তার কাছে স্পষ্ট হলো না। তারপর বলেন, মামলা তদবির কেমন চালাচ্ছেন? চালাচ্ছি। ঢিল দেবেন না, একটুও ঢিল দেবেন না। নেন, সিগারেট নেন। শওকত সাহেব সিগারেট নিলেন। শমশের আলী গলা অনেকখানি নিচু করে বললেন, ভেতরের খবর দেই একটা। সাদেক সাহেবের বিরুদ্ধে মামলা উইথড্র করা হচ্ছে। আগে তো দুজনের বিরুদ্ধে চার্জ ছিল, এখন শুধু আপনার বিরুদ্ধে। তাই নাকি? গুজবটা এরকমেরই। গত মঙ্গলবারে সাদেক সাহেব এসেছিলেন অফিসে। খুব হাসি হাসি মুখ। বিপদ আসে গরিবের উপরে, রুই কাতলা পার পেয়ে যায়। শওকত সাহেব কিছু বললেন না। শমশের আলী নিচু গলায় কথা চালিয়ে যেতে লাগলেন। একজনকে উইথড্র করা মানে কেস দুর্বল করা। চোখ বন্ধ করে ঘুমান, খালাস পেয়ে যাবেন। শুধু খালাস না, চাকরিও ফেরত পাবেন। 99% গ্যারান্টি। শওকত সাহেব প্রায় 3 ঘন্টার মতো সময় বিনা কারণে অফিসে বসে কাটালেন। তিনি বুঝতে পারছিলেন সবাই খুব অস্বস্তি বোধ করছে, তবু তার চলে যেতে ইচ্ছে করছিল না। তার চেয়ারে নতুন একটি ছেলে এসেছে। প্রথম চাকরিতে ঢুকেছে বোধহয়। কিছুই জানে না। বারবার চেয়ার ছেড়ে উঠে অন্যকে জিজ্ঞেস করছে, এইসব অল্প বয়সী ছোকরা দিয়ে কাজ হয়? ফাইলিং শিখতেই 1 বছর লাগবে। উকিল সাহেবের কাছে তাদের ডাক পড়ল 1টার দিকে। উকিল সাহেব টিফিন ক্যারিয়ার খুলে আলু ভাজা এবং পরোটা খাচ্ছেন। এত নামি ডাকি একজন মানুষ আলু ভাজা এবং পরোটা দিয়ে লাঞ্চ খায়, শওকত সাহেবের ধারণা ছিল না। উকিল সাহেব দরাজ গলায় বললেন, বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বাকের হাত কচলে বলল, স্যার ভালো আছেন? ভালোই আছি। আমাদের কেসটা দেখেছেন? হ্যাঁ, দেখলাম। কনভিকশন হবে না, নিশ্চিন্ত থাকেন। এই কেসে যদি আমার ক্লায়েন্টের কনভিকশন হয়, তাহলে তো আমাকে ওকালতি ছেড়ে কাঠমিস্ত্রি হতে হবে। হা হা হা। উকিল সাহেবের সঙ্গে গলা মিলে বাকেরও হাসল। সে মুগ্ধ। শওকত সাহেব ক্ষীণস্বরে বলল, চাকরি ফিরে পাবো? কনভিকশন না হলে নিশ্চয়ই ফিরে পাবেন। কনভিকশন না হওয়া মানে হলো আপনি অপরাধী নন। যে অপরাধী না, তার চাকরি থাকবে না কেন? তবে ওরা যদি কোর্টে না এসে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিত, তাহলে চাকরি থাকতো না। ওরা সেটা নেয়নি, কোর্টে এসেছে। আপনার জন্য শাপে বর হয়েছে। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, ভরসা রাখেন আমার উপর। উকিল সাহেব পান খাওয়া কালো কালো দাঁত বের করে হো হো করে হাসতে লাগলেন, যেন খুব মজার একটা কথা। বকুল অনেকদিন পর টিনা ভাবির বাসায় এসেছে। 2:30 বাজে। বেড়াতে আসার মতো সময় নয়, কিন্তু টিনা ভাবির বাসায় এই অসময়ে আসতেই ভালো লাগে। বকুল কড়া নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দরজা খুলল এক অপরিচিত মেয়ে। টিনা ভাবির বোন হবে, তার মতো দেখতে। টিনা ভাবি আছে? আছে, ঘুমাচ্ছে। বকুল সরাসরি শোবার ঘরে ঢুকে গেল। টিনা ঘুমাচ্ছিল না। শেষ পর্যায়ে এসে সে খুব কাহিল হয়ে পড়েছে। চিত হয়ে ছাড়া ঘুমোতে পারে না। কাত হয়ে শুলেই মনে হয় পেট শরীর থেকে খসে পড়বে। সে বিরক্ত সুরে বলল, বকুল, তুই কি মনে করে? কেমন আছো ভাবি? জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? এতদিন পর তুই কি মনে করে এলি? আসতে ইচ্ছা করছিল না ভাবি। কোথাও যাই না আমি, স্কুলেও যাই না। তোর বাবা দোষ করেছে, তুই তো কিছু করিসনি। বাবা কিছু করেনি। তোদের আচার আচরণে তো এরকম মনে হয় না। ওইদিন বাবু যাচ্ছিল বাসার সামনে দিয়ে, আমি এত ডাকলাম, সে ফিরেও তাকালো না। এরকম ভাব করলো যেন শুনতে পাইনি। বকুল প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার পেট তো ভাবি হিমালয় পর্বতের মতো হয়ে গেছে। তা হয়েছে। আগে ভেবেছিলাম যমজ, এখন মনে হচ্ছে যমজ না, 3জন বাস করছেন। 3 বাচ্চাকে কি বলে, ত্রিমজ? বকুল খিলখিল করে হেসে ফেলল। বহুদিন এমন প্রাণ খুলে সে হাসিনি। সে সন্ধ্যা পর্যন্ত টিনা ভাবির সঙ্গে থাকলো। বাচ্চাদের জন্য কাঁথা বানানো হলো খানিকক্ষণ। খানিকক্ষণ ছাদে বসে গল্প হলো।
তেঁতুল এবং কাঁচা কলার ভর্তা বানিয়ে মহানন্দে খাওয়া হলো। এবারও সুখের সময়। টিনা এক সময় বলল, তুই একবার আমার সঙ্গে সারা রাত থাকবি, রাত জেগে গল্প করব। কি গল্প? কিছু কিছু গল্প শুধু রাতেই করতে হয়, সেই সব গল্প। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বাড়ি ফেরার আগে বকুল হঠাৎ নিচু স্বরে বলল, আচ্ছা ভাবি, যদি কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগে তাহলে তার কি করা উচিত? ধরো ছেলেটার মেয়েটাকে ভালো লাগছে না, শুধু মেয়েটারই লাগছে। টিনা বেশ কিছু সময় চুপচাপ থেকে বলল, মেয়েটা যদি তোর মতো সুন্দরী হয় তাহলে তার উচিত একদিন ভালো লাগা ব্যাপারটি ছেলেটিকে বলা। আর যদি অসুন্দর হয়? টিনা জবাব দিল না, সহজভাবেই অন্য প্রসঙ্গ নিয়ে এলো। তোর বিয়ের কি হলো? কিছু হয়নি। এর জন্য কি তোর মন খারাপ? না। বকুল বাড়ি ফিরল মন খারাপ করে, যদিও মন খারাপ করার মতো কিছুই ঘটেনি সেখানে। বাবু আজ স্কুলে যায়নি, অথচ সকালবেলা বই খাতা নিয়ে বের হয়েছে। স্কুলের গেট পর্যন্ত গিয়ে নান্টুকে বলল, আমার মাথা ধরেছে, আজ যাব না। অথচ তার মাথা ধরেনি। সে অন্যমনস্কভাবে এদিক সেদিক খানিকক্ষণ ঘুরল। স্কুলের লাগোয়া মিউনিসিপ্যালিটির একটি শিশু পার্ক আছে, সেখানে বসে রইল একা একা। এখান থেকে স্কুলের ঘন্টার শব্দ শোনা যায়। সেকেন্ড পিরিয়ড শেষ হবার ঘন্টা শুনে সে পার্ক থেকে বেরোলো। রাস্তার পাশে একজন বুড়ো মানুষ ম্যাজিক দেখিয়ে নিম টুথ পাউডার বিক্রি করছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। পুরনো ধরনের ম্যাজিক। 4টা হরতনের বিবি 4টা টেক্কা হয়ে যায়। দড়ি মাঝখানে কেটে রুমাল দিয়ে ঢেকে রাখার পর সেই দড়ি জোড়া লেগে যায়। এইসব হাবিজাবি। বুড়োটা যখন বলল, বাচ্চা লোক তালি লাগাও, তখন সে চলে এলো। ছেলে বুড়ো সবাই মহানন্দে তালি দিচ্ছে, তার তালি দিতে ইচ্ছা করছে না। হঠাৎ তার মন খারাপ লাগছে, কান্না আসছে। বাবুর ইচ্ছা করলো হেঁটে হেঁটে অনেক দূরে কোথাও চলে যায়, দূরের সেই অজানা দেশে। থাকবে শুধু অপরিচিত মানুষ, কেউ তাকে চিনবে না, সেও চিনবে না কাউকে। কেউ ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রীর মতো জিজ্ঞেস করবে না, তোমাদের সংসার এখন কে চালাচ্ছে বাবু? কিংবা আলমের বাবার মতো কেউ বলবে না, তোমরা নাকি এই বাসা বদলি করছো, সত্যি নাকি? বাবুর ইচ্ছে হচ্ছিল বলে, আমরা এই বাড়ি ছাড়লে আপনার কি? কিন্তু সে কিছু বলেনি। সে মোনা আপার মতো না, কারো মুখের উপর সে কথা বলতে পারে না। শুধু চাপায় একটা রাগ হয়, রাগের জন্য মাথা ধরে যায়। প্রথম দিকে অল্প অল্প করে ধরে, তারপর যন্ত্রণাটা বাড়তে থাকে। ধকধক শব্দ হয় মাথায়। পুলের উপর দিয়ে ট্রেন গেলে যেরকম শব্দ হয়, সেরকম শব্দ। ভালো লাগে না, কিছু ভালো লাগে না। সেদিন ক্লাসের ইরাজউদ্দিন স্যার হঠাৎ বললেন, এই, তোর বাবা নাকি জেল হাজতে, সত্যি নাকি? বাবুর কান্না এসে যাচ্ছিল। সে বহু কষ্টে কান্না সামলালো। স্যার আবার বললেন, সত্যি নাকি রে? বাবু চাপা স্বরে বলল, সত্যি না স্যার। বাবুদের ক্লাস ক্যাপ্টেন বলল, মামলা চলছে স্যার, রায় হয় নাই। পড়া বাদ দিয়ে ইরাজউদ্দিন স্যার মামলার ব্যাপারে উৎসাহী হয়ে উঠলেন এবং সবশেষে অন্য সবার মতো বললেন, সংসার চলছে কিভাবে? বাবু মনে মনে বলেছিল, আমাদের সংসার যেভাবেই চলুক, তাতে আপনার কি স্যার? আপনি কেন সবার সামনে এইসব কথা বলবেন? কেন আপনি অন্যরকম ভাবে তাকাবেন? কেন আমার বাবার নামে আজে বাজে কথা বলবেন? কেউ অবশ্য তার মনের কথা শুনতে পেল না। ভাগ্যিস কেউ মনের কথা টের পায় না। একসময় ইরাজউদ্দিন স্যার সমাজপাঠ পড়াতে শুরু করলেন। সে পড়া বাবুর কানে ঢুকল না। তার মাথা ব্যথা শুরু হয়েছে এবং এত দ্রুত বাড়তে শুরু করেছে যে বাবুর মনে হচ্ছে এই ক্লাস শেষ হবার আগেই মারা যাবে। সেটা খুব একটা খারাপ হবে না বোধহয়। মরার কথা মনে হলেই আগে তার ভয় লাগতো, এখন সেরকম লাগে না। কড়া রোদ উঠেছে, কিন্তু বাতাস ঠান্ডা। বাবু উদ্দেশ্যহীনভাবে এগোতে লাগলো। আজ প্রথম যে সে এরকম করছে তা না। আগেও কয়েকবার সে স্কুল ফাঁকি দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছে। একবার তো লালবাগ কেল্লার কাছে এসে পথ হারিয়ে ফেলল। যা ভয় লেগেছিল সেদিন। ছেলে ধরার মতো দেখতে একটা লোক তার পিছু পিছু আসছিল। আজ অবশ্য পিছু পিছু কেউ আসছে না। সকালবেলা সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিকালবেলার দিকে এরকম একা একা হাঁটলে কম করে হলেও 2-3 জন লোক জিজ্ঞেস করবে,
কি খোকা, কোথায় যাচ্ছ? আজ এখনো কেউ সেরকম কিছু জিজ্ঞেস করেনি। শাহবাগের কাছে এসে বাবু দেখল বড় মামা হকারের কাছ থেকে পত্রিকা কিনছেন। সে দ্রুত উল্টো দিকে হাঁটতে শুরু করলো। তাকে দেখলেই বড় মামা 1,00,000 প্রশ্ন করবেন। শুধু প্রশ্ন না, এমন কথা বলবেন যা শোনা মাত্রই মাথা ধরে যাবে। বড় মামাকে সে কোনোদিনই পছন্দ করেনি। মুনা আপার সঙ্গে গন্ডগোলটার পর সে ঠিক করে রেখেছে কোনোদিন বড় মামার সঙ্গে সে কথা বলবে না, মরে গেলেও না। বড় মামার সঙ্গে মুনা আপার গন্ডগোলটার প্রথম অংশ বাবু দেখতে পায়নি। সে গিয়েছিল বিস্কিট চানাচুর কিনতে। মামা এসেছেন। তাকে শুধু চা তো দেয়া যায় না। মামা অবশ্য এসব কিছুই মুখে দেবেন না। চায়ের কাপে 3-4টা চুমুক দিয়ে উঠে পড়বেন। তবু তাকে শুধু চা দেয়া যাবে না। বাবু বিস্কিটের ঠোঙ্গা নিয়ে ঘরে ঢুকতেই শুনে বড় মামা চিবিয়ে চিবিয়ে বলছেন, উকিল টুকিল সব তুমিই ঠিক করছো? মুনা আপা বলল, হ্যাঁ। স্ত্রী বুদ্ধিতে সংসার চলছে এখন। কি করব মামা, পুরুষ বুদ্ধির কাউকে তো পাওয়া গেল না। কেউ তো সারা শব্দ করলো না। সারা শব্দ করব কিভাবে? কেউ কি এখনো এসেছে আমার কাছে? আপনার কাছে যেতে হবে কেন মামা? আপনার তো নিজেরই আসা উচিত। উচিত অনুচিত আমার শিখতে হবে তোমার কাছ থেকে। শিখতেই যে হবে এমন কোনো কথা নেই। আপনার শিখতে ইচ্ছে না হলে শিখবেন না। মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে এমন চিৎকার করে কথা বলবেন না। আশেপাশে লোকজন আছে। ওরা কি মনে করবে? মামা রেগে অস্থির হয়ে এমন সব কথা বলতে লাগলেন যে বাবুর সঙ্গে সঙ্গে মাথা ধরে গেল। বকুল কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বড় মামা, ছি ছি, আপনি মোনা আপাকে এসব কি বলছেন? বড় মামা কাঁপতে কাঁপতে বললেন, ঠিকই বলেছি। একটা কথা ভুল বলিনি। তোমাদের সঙ্গে সম্পর্ক রাখি না এই সব কারণে। সেই রাতটা যে কি খারাপ কেটেছে বাবুর। মোনা আপার জন্য এমন কষ্ট হয়েছে। মনে হয়েছে মোনা আপাকে জড়িয়ে ধরে সে খানিকক্ষণ কাঁদে। মোনা আপা অবশ্য খুব শক্ত মেয়ে। মা যখন বললেন, কিছু মনে করিস না মোনা, রাগের সময় মানুষের মাথা ঠিক থাকে না, তখন মোনা বেশ সহজভাবেই বলেছে, এসব আমি পাত্তা দেই না, যার যা ইচ্ছা বলুক। মোনা আপা যে এসব জিনিস একেবারেই পাত্তা দেয় না তাও ঠিক না। গভীর রাতে বাবু বাথরুমে যাবার জন্য জেগে উঠে দেখে মোনা আপা বারান্দায় পা ছড়িয়ে বসে আছে। অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু বাবু পরিষ্কার বুঝলো তার গাল ভিজা। মোনা আপা তাকে দেখে বলল, কি, বাথরুম? হুম। এক রাতে 3-4 বার বাথরুমে যাস, তোর ডায়াবেটিস নাকি? বলতে বলতেই মোনাব্বা শব্দ করে হাসল। কি সহজ স্বাভাবিক আচরণ, যেন তার কিছুই হয়নি। এমনি এমনি বারান্দায় বসে আছে। বাবু ভয়ে ভয়ে বলল, তোমার মন খারাপ বাবা? না, মন খারাপ হলে বারান্দায় বসে থাকবো কেন? মন ভালো করার জন্য বারান্দায় কিছু আছে নাকি? ঘুম আসছে না, তাই বসে আছে। ঘুম আসছে না কেন? কি মুশকিল, ঘুম আসছে না কেন সেটা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? দুপুর 12টার দিকে বাবু মগবাজার চৌরাস্তায় উপস্থিত হলো। আর হাঁটতে ভালো লাগছে না। এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হওয়া যেতে পারে। যে পথে এসেছে সেই পথেই যাবে, না অন্য পথ ধরবে, এটা ঠিক করতে বাবুর কিছু সময় কাটলো। চেনা পথ ধরে ফেরাই ভালো। কিন্তু নান্টু সবসময় বলে, যে পথে আসা হয়েছে সে পথে ফিরে যেতে নেই। সে পথে ফিরলে বিপদ হয়। বাবু কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন সে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার বাবা আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনছেন। নিজের জন্যই কিনছেন নাকি? বাবুর উচিত পালিয়ে যাওয়া, কিন্তু সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। বাবা একবার তাকালেন তার দিকে। তার চোখে মুখে চিনতে পারার কোনো লক্ষণ ফুটে উঠল না। তিনি বাচ্চা ছেলেমেয়েদের মতো লাল রঙের আইসক্রিমটি কামড়ে কামড়ে খেতে লাগলেন। তার বগলে একটি ছাতা। প্রচণ্ড রোদেও ছাতা না খুলে নিশ্চয়ই প্রচুর হাঁটাহাঁটি করেছেন। ঘামে ভেজা মুখ হয়েছে আয়নার মতো চকচকে। তিনি আইসক্রিম হতে রাস্তা পার হলেন। রাস্তা পার হওয়াও শিশুদের মতো। কোনো দিকে না তাকিয়ে হঠাৎ ছুটলেন। একজন বয়স্ক মানুষ শিশুদের মতো এতগুলো কাণ্ড একসঙ্গে কিভাবে করে? বাবু নিজের অজান্তেই ডাকল,
বাবা! শওকত সাহেব থমকে দাঁড়ালেন। সামনেই দাঁড়িয়ে। তবু তিনি যেন তাকে চিনতে পারছেন না। তুই এখানে? বাবু জবাব দিল না। শওকত সাহেব জবাবের জন্য অপেক্ষাও করলেন না। সহজভাবে বললেন, আইসক্রিম খাবি? না। হঠাৎ তৃষ্ণা লেগে গেল। যেন তিনি ছেলের কাছে কৈফিয়ত দিচ্ছেন। খা একটা আইসক্রিম। এই, এই আইসক্রিমওয়ালা। বাবুকে আইসক্রিম নিতে হলো। আমাদের সময় লালগুলি ২ পয়সা দাম ছিল। দুধমালাই একটা ছিল ১ আনা করে। চল বাসায় যাই। হেঁটে যেতে পারবি না রিকশা নেব? হাঁটতে পারবো। রিকশার চেয়ে হাঁটাটাই আরাম। রিকশায় অ্যাক্সিডেন্টের ভয়। পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে অবস্থা কাহিল। বাবু সারাক্ষণই ভাবছিল এই বুঝি বাবা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এইখানে কি করছিলি? স্কুলে যাসনি কেন? কিন্তু শওকত সাহেব কিছুই জিজ্ঞেস করলেন না। বরং তার ভাবভঙ্গি দেখে মনে হলো ছেলেকে হঠাৎ রাস্তায় পেয়ে তিনি বেশ খুশি। রোদ লাগছে নাকি বাবু? না। রোদ লাগলে বলিস। সঙ্গে ছাতা আছে। তবে শরীরে রোদ লাগা ভালো। ভিটামিন ডি আছে। এতে শরীরের হাড্ডির খুব পুষ্টি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে ভিখারিগুলো দেখছিস, সারাদিন হাঁটাহাঁটি করে, কিন্তু খোঁজ নিয়ে দেখ অসুখ বিসুখ হয় না। বাবু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এমন অদ্ভুতভাবে কথাবার্তা বলছেন কেন? আমি সকালবেলা ঘর থেকে বের হয়েই হাঁটা শুরু করি। দুপুর পর্যন্ত হাঁটি। আর শরীরে রোদ লাগাই। খুব উপকারী। বাবু কোনো কথা বলল না। নিঃশব্দে হাঁটতে লাগলো। শওকত সাহেব খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, ছেলে কতদিনের জন্য নিয়ে রাখি কোনো ঠিক আছে? তখন রোদও পাওয়া যাবে না, হাঁটাহাঁটিও করা যাবে না। শওকত সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাবুর হঠাৎ মনে হলো বাবা শুধু কথাবার্তাতেই না, দেখতেও কেমন যেন অচেনা মানুষের মতো হয়ে গেছেন। হাঁটছেন কেমন কুঁজো হয়ে, অস্বাভাবিক লম্বা লম্বা পা ফেলছে। পর্ব ১৩। অনেকদিন পর জলিল মিয়ার চায়ের দোকানে বাকের এসে ঢুকল। আগের রোজ সন্ধ্যায় তাদের একটা আড্ডা বসত। ৩-৪ বছর ধরে ভাঙন ধরেছে। একজন একজন করে খসে পড়তে শুরু করেছে। আশফাকের মতো ছেলেও বিয়ে করে মদন বলে এক জায়গায় পড়ে আছে। শ্বশুরের সঙ্গে নাকি কাঠের বিজনেস করে। ১ বছরের উপর হয়েছে, তার কোনো খোঁজ নেই। নির্ঘাত বাচ্চা বাঁধিয়ে ফেলেছে বাই দিস টাইম। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত টিকে ছিল ইয়াদ। তারও দিন শেষ। সকাল বিকাল চাকরি করছে। ব্রিফকেস নিয়ে ট্যুরে যাচ্ছে। পুরোপুরি ভেরুয়া হয়ে গেছে। দেখা হলে আইপাশ মেয়ের কথা শুরু করে। নানান ধরনের গল্প। পরশুদিন একটি শুনল এরকম। ইয়াদ নিউ মার্কেটে গিয়ে দেখে তার সেই আইপাশ একজন বান্ধবীকে নিয়ে শাড়ির দোকানে ঘুরছে। তারা যাতে ইয়াদকে চিনতে না পারে সেজন্য সে চট করে সানগ্লাস পরে ফেলল। কিন্তু মেয়েটি ঠিকই চিনল। কৃষক বলল তার বান্ধবীকে। সেই বান্ধবী তার দিকে চোখ ড্যাব ড্যাব করে তাকাতে লাগলো। অসহ্য। গল্প শুনলেই ইচ্ছা করে একটা চর বসিয়ে দিতে। ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ড্যাব ড্যাব করে তাকানোর মাল হচ্ছ তুমি? ফকরামের জায়গা পায় না। জলিল মিয়ার চায়ের স্টলে ইয়াদ বসেছিল। তার গায়ে কালো কোট, গলায় লাল রঙের টাই, ক্লিন শেভড। মুখে ক্রিম ঘষেছে বোধহয়। ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। বাকেরকে দেখে সে হকচকিয়ে গেল। বাকের অবহেলার ভঙ্গিতে বলল, তুই এখানে? আসলাম। দেখা সাক্ষাৎ হয় না। সাজ পোশাক তো মাশাআল্লাহ ভালোই চড়িয়েছিস। আর বলিস কেন, ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। ওর এক দূর সম্পর্কের চাচারও আসার কথা, এক্স মিনিস্টার এল রহমান। দেখতে আসবে তো, তুই এখানে কেন? চায়ের দোকানে দেখতে আসবে নাকি? বাসায় তো আর সেজেগুজে বসে থাকা যায় না। মনে করবি ইচ্ছে করে সেজে বসে আছে। ওরা এলে রঞ্জু এসে এখান থেকে ডেকে নিয়ে যাবে। ভাবতে এরকম যেন বাইরে ছিলাম, বাসায় এসেছি। বাকের চায়ের অর্ডার দিল। ইয়াদের কোনো দিকে দৃষ্টি নেই। সে ঘন ঘন ঘড়ি দেখছে। ৫ মিনিটের মাথায় ৩ বার বলল, এত দেরি তো হওয়ার কথা না। এসে গেছে নাকি? বলে এসেছে জলিলের চায়ের দোকানে খোঁজ করতে। কোথায় না কোথায় খুঁজছে কে জানে। রঞ্জু হারামজাদা মহা বেকুব। উত্তেজনায় ইয়াদ একটা 5-5 সিগারেট উল্টো দিকে ধরিয়ে ফেলল।
বাকের দেখেও কিছু বলল না। ফিল্টারের ধোঁয়া খেয়ে কেশে মরুক। বাকের উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। জলিল মিয়া বলল, বাকের ভাইকে নতুন পাত্তি দিয়ে আর এক কাপ চা দে। না, চা লাগবে না। খান বাকের ভাই, চা এক কাপ যা, 10 কাপ ওটা। বাকের কিছু বলল না। জলিল মিয়া টেনে টেনে বলল, তারপর দেশের খবরাখবর কিছু বলেন। বাকের বিরক্ত মুখে তাকালো। জলিল মিয়ার স্টলে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। 2-3 জায়গায় এই কথাগুলো ফ্রেম করে বাঁধানো। কিন্তু রাজনীতিতে জলিল মিয়ার নিজের খুব উৎসাহ। সে মনে প্রাণে বিশ্বাস করে মার্শাল ল ছাড়া এই দেশের কোনো উপায় নেই। কিন্তু এই কথাটা নিচে বলতে পারে না, অন্যের মুখে শুনতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়েছে দেখছেন বাকের ভাই? সিভিল গভর্নমেন্টের ক্ষমতা নাই ঠিক করার। যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য বন্ধ করা ছাড়া উপায় নেই। বাকের তিক্ত স্বরে বলল, উপায় না থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেই হয়। পায়ে ধরে কেউ সাচ্ছে? জলিল মিয়া খুব অপ্রস্তুত হয়। পাকেরের বিরক্তির কারণ ঠিক বুঝতে পারে না। সে কাউকে বিরক্ত করতে চায় না, পাকেরের দলের কাউকে তো নয়। ইয়াদ বলল, কটা বাজে দেখতো বাকের, সেটা এত দেরি হচ্ছে কেন? পাকের কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে বলল, যাই। ইয়াদ বলল, এত সকাল সকাল যাচ্ছিস কোথায়? বস না। এত দারুণ টেনশনের মধ্যে পড়লাম। কাজ আছে। তোর আবার কি কাজ? খুব একটা খারাপ কথা বাকেরের মুখে এসে গিয়েছিল। সে সেটা বলল না। ইয়াদ হারামজাদাটার সঙ্গে মুখ খারাপ করে কোনো ফায়দা নেই। রাস্তা অন্ধকার। কটি লাইট পোস্টের বাতি আবার চুরি হয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে 2বার বাতি চুরি গেল। চোরের উপদ্রবটা বড় বেশি হচ্ছে। পাকেরের ধারণা কাজটা করে মিউনিসিপ্যালিটির লোকেরা। মই ফিট করে কোন চোর যাবে বাল্ব চুরি করতে? ধরতে হবে একবার শালাদের, মামদোবাজি বের করে দিতে হবে। পাকের দেয়াশলাই বের করে ঘড়ি দেখল। ঘড়ি ঠিকই চলছে, 8টা 35। এত সকাল সকাল বাড়ি গিয়ে হবেটা কি? লাভের মধ্যে লাভ হবে, বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে এবং লাট সাহেব বড় ভাই মুখটাকে এমন করবে যেন ভূত দেখেছে। বড় অফিসার, এদের মেজাজ মর্জি অন্যরকম। রাত 11টার পর বাড়িতে যাওয়ার অনেক সুবিধা। কারো সঙ্গেই দেখা হয় না, খাবার ঢাকা দেয়া থাকে। খেয়ে দিয়ে লম্বা হয়ে পড়লেই সব সমস্যার সমাধান। সকাল 10টার দিকে ঘর থেকে বেরোলে বড় ভাইয়ের সঙ্গে দেখা না করে দিন পার করে দেয়া যায়। অবশ্যই ভাবির সঙ্গে দেখা হয়ে যায়। সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি, সেই কারণেই ভাবির মেজাজ থাকে আকাশে। তিনি সহজভাবে বাকেরের সঙ্গে কোনো কথাই বলতে পারেন না। যাও বলেন, এমন সব ভাষা ব্যবহার করেন যে বাকেরের প্রতিদিনই একবার বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে। সেই ইচ্ছা দীর্ঘস্থায়ী হয় না, কারণ বাকের মেয়ে মানুষের কথার কখনোই তেমন কোনো গুরুত্ব দেয় না। মেয়ে মানুষের কাজই হচ্ছে বেশি কথা বলা এবং ফালতু কথা বলা। ফালতু কথাকে এমন গুরুত্ব দিলে চলে? পাকের সিগারেট ধরালো। প্যাকেট আর 3টা সিগারেট আছে। রাত কাটবে না। ঘুম ভাঙলেই তার সিগারেটের তৃষ্ণা হয়, কিন্তু এখন আবার হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যেতে ইচ্ছা করছে না। ফজলু সাহেবের বাসার সামনে একটা ছোটখাটো ভিড়। পাকের এগিয়ে গেল। বাড়ির ভেতর থেকে মেলি গলায় কান্নার শব্দ। কি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফজলু সাহেবের পোয়াতি স্ত্রী নাকি খাট থেকে পড়ে গিয়েছে। ফজলু সাহেব গিয়েছেন অ্যাম্বুলেন্স আনতে। পাকেরের বিরক্তির সীমা রইল না। থামসি, এক মহিলা খাট থেকে পড়ে যাবে কেন? কুচি খুকি তো না। অ্যাম্বুলেন্স আনতে গেছে মানে? আনতে গেলেই অ্যাম্বুলেন্স চলে আসে নাকি? চলে এলে তো কাজই হতো। হাসপাতালে সত্যি সত্যি নিতে হলে হাতের কাছে যা পাওয়া যায় তাতে করেই নিতে হবে। পাকের ছুটল বেবি ট্যাক্সি ধরে আনতে। এই বেবি ট্যাক্সিতে টিনার যমজ ছেলে হলো। পাকের দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, বেকুব ছেলে মেয়েদের নিয়ে মুসিবত। বাচ্চা কার মতো হয়েছে বকুল? আমার মতো না তোর ভাইয়ের মতো? কারো মতোই না। বকুল উজ্জ্বল চোখে তাকিয়ে রইল টিনার দিকে। টিনা ভাবে কেমন অন্যরকম হয়ে গেছে। কি চমৎকার মায়া মায়া চেহারা হয়েছে টিনা ভাবির। দুজনকে সামলাবে কিভাবে? টিনা হাসতে হাসতে বলল, একটাকে তুই নিয়ে যা, অরুণকে নিয়ে যা। অরুণ বড্ড জ্বালায়। অরুণ কোনটি? বা পাশেরটা।
দুজন তো একই রকম। দূর দূর, একরকম হবে কেন? চেহারা দুরকম, কাঁধে দুরকম করে, ওদের গায়ের গন্ধও দুরকম। কি যে তুমি বলো ভাবি। ঠিকই বলি। নে, তুই অরুণকে নিয়ে যা। সত্যি সত্যি কিন্তু নিয়ে যাব। নিয়ে যাবার জন্যই তো বললাম। তুই কি ভাবছিস ঠাট্টা করছি? বকুল খুব সাবধানে একজনকে কোলে তুলল। কি চমৎকার একটা ঘ্রাণ আসে গা থেকে। পাশে শিউলি ফুলের ঘ্রাণে তো মায়া লাগে কেন? বকুলের চোখে পানি আসার উপক্রম হলো। তোর ভাই যমজ বাচ্চা হওয়া উপলক্ষে আমাকে যমজ শাড়ি দিয়েছে। বাচ্চা কাচ্চা হলে বউকে শাড়ি দিতে হয়, জানিস তো? না, জানি না। দিতে হয়। কষ্ট করে বাচ্চা আনে, সেই জন্যে দেয়া। দেখ তো, শাড়ি দুটো কেমন? দুটি একই রকম শাড়ি, নীল জমিনের উপর সাদা ফুল। খুব সুন্দর ভাবি, তোমাকে দারুণ মানাবে। একটা শাড়ি তুই নিবি? বকুল বিব্রত স্বরে বলল, আমি কেন নেব? কষ্ট করবে তুমি, শাড়ি নেব আমি? দুটাই তো আর নিচ্ছিস না, একটা নিচ্ছিস। না ভাবি, প্লিজ। না নিলে আমি খুব রাগ করব। কদিন কথা বলবো না তোর সাথে। তোকে দেবার জন্যই তো তোর ভাইকে বলে আমি দুটি শাড়ি নিয়েছি। শুধু শাড়ি না, ব্লাউজ পেটিকোট সবই আছে। যা, কাপড় বদলে আয়। বকুলকে শাড়ি পরে আসতে হলো। টিনা দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে বলল, এখন যা, ওই ডাক্তারের চেম্বারে গিয়ে পেপসি খেয়ে আয়। বকুলের মুখ রক্তশূন্য হয়ে গেল। টিনা বিরক্ত স্বরে বলল, তুই কি ভাবছিস কেউ কিছু টের পায় না? সবাই সবকিছু টের পায়। তোর ভাইয়ের কাছে শুনলাম, সে দেখেছে তুই ওই ডাক্তার ছোকরার সঙ্গে বসে কোক না পেপসি কি যেন খাচ্ছিস, আর খুব হাত নেড়ে নেড়ে গল্প করছিস। বকুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এসব কি বলছে ভাবি? কিন্তু টিনা খুব স্বাভাবিক। বাচ্চার নাভিতে বরিক পাউডার দিতে দিতে বলল, কিছু মানুষই আছে যারা শুধু অল্প বয়সী মেয়েদের সঙ্গে ছোক করতে চায়। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর গায়েটায় হাত দেয়। কি যে তুমি বলো ভাবি। ঠিকই বলি, খাস খেয়ে তো বড় হইনি। তুমি যা ভাবছো সেসব কিছু না। প্রথম প্রথম এরকম মনে হবে, তারপর দেখবি একদিন হঠাৎ হাতের সঙ্গে হাত লেগে যাবে, যেন একটা অ্যাক্সিডেন্ট। তারপর একদিন আশেপাশে লোকজন না থাকলে জড়িয়ে ধরবে, চুমু খাবে। কি যাতা বলছো? ঠিকই বলছি, না জেনে বলছি। ওনার সম্পর্কে এরকম বলাটা ঠিক না। সব মানুষ তো একরকম নয়। সব মানুষই একরকম। সবারই দুটো করে চোখ, দুটো কান, একটা নাক। খবরদার, আর কোনোদিন ওইখানে যাবি না। দরকার হয় সে আসবে, তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি। ছি, এত ছি করতে হবে না। যা বলছি মনে রাখিস। খুব মন খারাপ করে বাড়ি ফিরল বকুল। নতুন শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে আসতে কেন জানি তার লজ্জা করছিল। ফার্মেসির পাশ দিয়ে আসবার সময় খুব ইচ্ছা হলো একবার তাকিয়ে দেখে ডাক্তার সাহেব আছেন কিনা, কিন্তু কিছুতেই তাকাতে পারল না। তার কেন জানি মনে হলো ডাক্তার সাহেব আছেন এবং তিনি তাকে দেখছেন অবাক হয়ে। এক্ষুনি বেরিয়ে এসে বলবেন, এই বকুল, এভাবে পালিয়ে যাচ্ছে কেন? কিন্তু কেউ ডাকলো না। কেউ ডাকেনি, শুধুমাত্র এই কষ্টেই তার চোখ ভিজে উঠছিল। কেন তার এরকম হচ্ছে? এটা কি কোনো অসুখ, না অন্য কিছু? শওকত সাহেব সুন্দর শাড়ি পরা এই মেয়েটিকে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়েছিলেন। এটি তারই মেয়ে, এটা বুঝতে সময় লাগলো। বকুল মা, কাঁদছিস কেন? কাঁদছি না। কাঁদবো কেন শুধু শুধু? বকুল তাকে পেছনে ফেলে তরতর করে এগিয়ে গেল। শওকত সাহেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন একই জায়গায়। তার মেয়েটি এত বড় হয়ে গেছে, এটি কেন এতদিনেও তার চোখে পড়েনি? কাঁদছিল কেন? পাড়ার ছেলেরা কিছু বলেছে? মেয়েটির জন্য তার নিজের মন কেমন করতে লাগলো। এদেরকে অসহায় ফেলে রেখে দীর্ঘদিনের জন্য তাকে জেলে ঢুকে পড়তে হবে। উকিল সাহেব যদিও বলছেন কিছুই হবে না, কিন্তু তিনি জানেন বেটা মিথ্যা কথা বলছে। উকিলরা সত্যি কথা বলতে পারে না। শওকত সাহেব মাথা নিচু করে বুড়ো মানুষের মতো হাঁটতে লাগলেন। মামলার আবার একটা ডেট পড়েছে। এরকম কি অনন্তকাল ধরে চলতেই থাকবে? উকিল সাহেব গম্ভীর গলায় বললেন, এক একটা মামলা 4-5 বছর ধরে চলে। ছোলাটাই ভালো।
যত ঝুলে মামলা তত দুর্বল হতে থাকে। সামনের মাসে আসেন, দেখা যাবে। শওকত সাহেবকে বেশ খুশি খুশি মনে হয়। তিনি যেন সমস্ত ব্যাপারটাকেই এড়াতে চাইছেন। তার মুখ দেখে মনে হচ্ছে বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। তিনি উল্লসিত কণ্ঠে বললেন, চল রেমুনা, বাড়ি যাই। আমি যাব না, তুমি যাও। বাকের ভাইকে নিয়ে যাও। তুই এখন কি করবি? অফিসে যাব। 3টার সময় অফিসে গিয়ে কি করবি? আমার কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ। রোদের মধ্যে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে পারবো না। মোনা রিকশায় উঠে বসল। অফিসে পৌঁছতে পৌঁছতে 3:30 বেজে গেল। লোকজন বেশিরভাগই বাড়ি চলে গেছে। যারা যায়নি তারা টেবিলপত্র গুছিয়ে ফেলছে। পালবাবু ছিলেন। তিনি হাসি মুখে বললেন, আপনার কাজ হয়েছে। লোন স্যাংশন হয়েছে। ঘন্টাখানেক আগে এলে চেক পেয়ে যেতেন। অবশ্য আজ পাওয়া আর কাল পাওয়া সেম। এখন তো আর ভাঙতে পারছেন না। এটা একটা ভালো খবর। টাকাটা পাওয়া যাচ্ছে। কিন্তু মোনা খুশি হতে পারছে না। টাকা খরচ হচ্ছে জলের মতো। সামলানো যাচ্ছে না। রিক্সা ভাড়াতেই অনেকগুলি টাকা চলে যাচ্ছে। সামনের কি অবস্থা হবে কে জানে। পালবাবু বললেন, বিয়ে উপলক্ষে লোন নিলেন নাকি? না। না কেন? ওই ঝামেলাটা চুকিয়ে ফেলুন। দেখি। উঠছেন নাকি? কোন দিকে যাবেন? আসুন এগিয়ে দিই। এই টাইমে রিক্সা পাওয়া যায় না। কোথায় যাবে মোনা মন স্থির করতে পারল না। বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে না। মামুনের খোঁজে যাওয়াও অর্থহীন। সে নিশ্চয়ই ফেরেনি। আর ফিরলেই কি? যে লোক দীর্ঘ 1.5 মাস কোনো রকম খবর না দিয়ে ডুব দিয়ে থাকতে পারে, তার কাছে বারবার যাওয়ার কোনো কারণ আছে কি? তারেকের বাসার ঠিকানা জানলে সেখানে যাওয়া যেত। সেখানে গেলে দেখা যেত কেমন মেয়ে বিয়ে করেছে। কিন্তু ওর ঠিকানা জানা নেই। কাঁচা বাজারের দিকে গেলে কেমন হয়? বেশ কিছুদিন ধরে বাজার হচ্ছে না। ডাল ভাত আর ডিম দিয়ে খেতে খেতে অরুচি ধরে গেছে। মোনা ব্যাগ খুলে টাকা গুনল। বাজার করার মতো টাকা নেই। তার মানে এই দাঁড়াচ্ছে তার কোথাও যাবার জায়গা নেই। মোনা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। দরজায় খুটখুট শব্দ হচ্ছে। মামুন অবেলায় ঘুমিয়েছিল। শীতের শুরুতে বিকেলবেলার ঘুম অন্যরকম একটা আলস্য এনে দেয় শরীরে। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কে? আমি। আমি মোনা। মামুন দরজা খুলে বিব্রত ভঙ্গিতে তাকালো। মোনার চোখ মুখ কঠিন। দেখেই বোঝা যাচ্ছে রেগে গেছে। এসো, ভেতরে এসো। কেমন আছো বলো? মোনা শুকনো গলায় বলল, এসেছো কবে? গতকাল। আজ ঠিক করে রেখেছিলাম যাব তোমার ওখানে। ভালোই হয়েছে, দেখা হলো। রোগা হয়ে গেছো মোনা? মোনা চুপ করে রইল। মামুন বলল, বুঝতে পারছি খুব রেগে আছো। রাখবো কেন? এই যে ডুব দিলাম 1.5 মাস। এদিকে তোমার এমন দুঃসময়। আমার দুঃসময়ের সাথে তোমার কি সম্পর্ক? আমি তোমাকে বলেছি আমার দুঃসময়ে আমার হাত ধরে বসে থাকতে? জাস্ট এ মিনিট। আমি মুখ ধুয়ে চায়ের কথাটা বলে আসি। তোমার সঙ্গে আমার কথা আছে। মোনা লক্ষ্য করল মামুন বেশ সহজ স্বাভাবিক। দীর্ঘদিন যে ডুব মেরেছিল তার জন্য তার বিন্দুমাত্র লজ্জাবোধ নেই। যেন এটাই স্বাভাবিক। তাছাড়া তার স্বাস্থ্যও ভালো হয়েছে। দেখেই মনে হয় সে সুখী ছিল। সুখী সুখী চেহারা। শুধু চা নয়, চায়ের সঙ্গে পেঁয়াজু এবং বেগুনি। মামুন খুব উৎসাহের সঙ্গে খেতে শুরু করলো। মুনা বলল, এতদিন যে ডুব দিয়েছিলে চাকরির অসুবিধা হয়নি? আরে দূর, চাকরি মাস্টারি করে কিছু হয় নাকি? চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি মানে? ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি। চাকরি করব না, ব্যবসা করব। গ্রামের বাড়িতে একটা অয়েল মিল দিচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করব। সরিষা ভেঙে তেল করা, ধান গম মশলা সব ভাঙানো যাবে। এইসব নিয়েই ব্যস্ত ছিলে? রাইট। লোনও পেয়ে যাব। থাকতে পারবে গ্রামের বাড়িতে? পারবো না কেন? ফাইন বাড়ি আমাদের। তুমি দেখলে মুগ্ধ হবে।
মোনা লক্ষ্য করলো মামুন একবারও জিজ্ঞেস করছে না, তোমাদের কি খবর, তোমাদের মামলার কি অবস্থা। মোনা উঠে দাঁড়ালো। আমি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মামুন হাত ধরে তাকে টেনে বসালো। অবাক হয়ে বলল, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আমি আছি কি জন্যে, বাসায় পৌঁছে দিয়ে আসবো এবং রাতে খাবো তোমাদের ওখানে। বুঝতে পারছি তুমি রাগ করে আছো আমার উপর। রাগ ভাঙানোর সুযোগ দাও। না, তাও দেবে না। চুপ করেছিলে কেন? নতুন এই আইডিয়া নিয়ে খুব জড়িয়ে পড়লাম এবং ইচ্ছে করেই তোমাকে কোনো খবর দিলাম না। কারণটা হচ্ছে, আমি ভেবেছিলাম কোনো খবরাখবর না পেয়ে তুমি অস্থির হয়ে বাড়িতে এসে উপস্থিত হবে এবং সবকিছু দেখে মুগ্ধ হয়ে যাবে। তখন আমি বলবো, না, আর ফিরে যেতে পারবে না। তোমাদের ঝামেলার কথা আমার তেমন করে মনে হয়নি। আই এম সরি। রাগ করেছো মোনা? বলেছি তো, আমি রাগ করিনি। আমি সহজে রাগ করি না। এইবার আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। একদিনের জন্য হলেও নিয়ে যাব। তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাড়ি দেখেও তুমি মুগ্ধ হবে। বাড়ির সামনে বাগান করেছি। অনলি ফর ইউ মাই ইয়াং লেডি। চলো, ওঠা যাক, বাইরে কোথাও খাবো। না, চলো না প্লিজ। ফ্রাইড স্প্রিং চিকেন, চিলি বিফ অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার প্রন। মামুন কাপড় পরতে শুরু করলো। সে ধরে নিয়েছে মোনা যাবে তার সঙ্গে। মোনা তার উল্লাসের কারণটা ঠিক ধরতে পারছে না। তোমাদের মামলার কি অবস্থা? ভালোই। ভালোই মানে কি? উকিল ভালো দিয়েছো তো? মোনা জবাব দিল না। উকিল ভালো হলে খালাস করে নিয়ে আসবে, গায়ে আঁচড়ও লাগবে না। সিরিয়াস সিরিয়াস খুব খুনিদের বের করে নিয়ে আসছে। এই দেশে অপরাধীদের সাজা হয় না। মোনা শীতল স্বরে বলল, আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না। কেন? ইচ্ছা করছে না। আমার অনেক রকম সমস্যা আছে। এখন আমি তোমার সঙ্গে বসে ফ্রাইড চিকেন খেতে পারবো না। ফ্রাইড চিকেন না খেলে অন্য কিছু খাওয়া যাবে। আমি বাসায় যাব, মাথা ধরেছে। রিকশায় দুজনের কোনো কথা হলো না। মামুন দু একবার কথা শুরু করতে চেষ্টা করলো। লাভ হলো না কিছু। মাথা খুব বেশি ধরেছে নাকি? হুম। আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে তোমার অসুবিধা হবে না তো? মোনা জবাব দিল না। প্রথম কিছুদিন ফাঁকা ফাঁকা লাগবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কি, কিছু বলছো না কেন? বললাম তো মাথা ধরেছে। মোনা গলির মাথায় নেমে পড়ল। সহজভাবেই বলল, থাক, তোমার আসতে হবে না। আমি নিজে নিজেই যেতে পারবো। রাস্তায় আলো আছে। আমি সঙ্গে এলে অসুবিধা আছে? আছে। তুমি এলেই তোমার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, রাতে খাবার দিতে হবে। আমার এখন এসব করতে ইচ্ছা করছে না। মাথা ধরেছে খুব। তোমার সঙ্গে আমার অনেক পরামর্শ আছে মোনা। পরামর্শ পরে করা যাবে। সময় তো ফুরিয়ে যাচ্ছে না। মোনা লম্বা লম্বা পা ফেলে এগুতে লাগলো। মামুন তাকিয়ে রইল অবাক হয়ে।